তো তোমরা জানো যে কিছুদিনের মধ্যেই হয়তো আমাদের WBCS প্রিলিমস এবং ফ্ল্যাগশিপ এবং তার সাথে সাথে আমাদের মিসলেনিয়াসে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো WBPSC তো পক্ষ থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছে সেগুলোই নিয়ে আমাদের নতুন সিরিজ শুরু হচ্ছে। আজকে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে যে আমাদের বায়োলজিক্যাল সায়েন্স বা বায়ো এবং তার সাথে এনভায়রনমেন্টাল সায়েন্স। যেহেতু কোশ্চেনের নাম্বারটা অনেক আছে, একটা ভিডিওতে করা সম্ভব না, আমি চেষ্টা করবো 3 থেকে 4টে পার্টে করে নিয়ে আসার। তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা সবাই প্রশ্ন উত্তর পারবে সেটুকু আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রশ্ন উত্তর পারার অপশনগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলোকে পারা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আমাদের কাজ হচ্ছে যে প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে বাকি অপশনগুলো থেকে কি কি উত্তর আসতে পারে, কি কি কোশ্চেন হতে পারে সেগুলো নিয়েও ডিটেল অ্যানালাইসিস করবো। প্রথম কোশ্চেনটা দেখো, হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ব্রেকিং দ্য ডরমেন্সি অফ এ সিড, অর্থাৎ বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করার জন্য নিম্নলিখিত কোন হরমোনটি দায়ী হয়ে থাকে। দেখো তোমাদের এখানে অপশন আছে অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন। অনেকেই বলবে যে অপশন আছে জিবরেলিন, কিন্তু ব্যাপার হচ্ছে দেখো অক্সিনের সম্পর্কে এক্সট্রা কি কি ডিটেলস রাখতে হবে, যে ডিটেলস গুলো বলছি তোমরা একটা খাতায় নোট করে রাখবে। লাস্ট মুহূর্তে রিভিশনের জন্য কিন্তু অনেকটা হেল্প হবে। তো অক্সিন হরমোনের যে রাসায়নিক বা কেমিক্যাল যে নাম সেটা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এবং সাইটোকাইনিন, সাইটোকাইনিনকে আমরা কোথায় দেখতে পাওয়া যায়, যার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ থাকে। এবং সেই সাইটোকাইনিনকে আমরা দেখতে পাওয়া যায় ওই যে না কোকোনাট, নারকেলের মধ্যে যে সাদা অংশটা সেখানের মধ্যে কিন্তু সাইটোকাইনিনকে আমরা দেখতে পাই। সেকেন্ড কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স কম্প্রাইজ of the smallest and the largest endocrine gland in human respectively? সবার আগে তোমাদেরকে জানতে হবে এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন গ্ল্যান্ড কি। এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যে সমস্ত গ্ল্যান্ডের মধ্যে সাধারণত কোনো রকম ডাক থাকে না, অর্থাৎ ডাকলেস। আর এক্সোক্রাইন হচ্ছে যাদের মধ্যে কিন্তু ডাক থাকে। এন্ডোক্রাইন কি করে, যারা আহ তোমার যে ডাকটা সে ডাকটাকে কিন্তু ডাইরেক্টলি কিন্তু ডাক ডাক থাকে না, অর্থাৎ ডাকলেসের মাধ্যমে যে হরমোন থাকে সেই হরমোনটা ডাইরেক্ট ব্লাডে ফেলে দেয়। আর এক্সোক্রাইন কি করে না, এক্সোক্রাইন যেটা করে ডাইরেক্টলি ব্লাডের সাথে মেশে না, শরীরের কোনো অঙ্গের মাধ্যমে গিয়ে ব্লাডের মধ্যে মেশে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড যদি বলা থাকে, সব থেকে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং সব থেকে ছোট এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম রয়েছে। সব থেকে ছোট এন্ডোক্রাইন গ্ল্যান্ড তোমরা জানো, সেটা নাম আছে পিনিয়াল বডি। আর সব থেকে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কথা যদি বলা থাকে সেটা হচ্ছে থাইরয়েড। কমেন্টে তোমরা জানো সব থেকে বড় সব থেকে বড় এক্সোক্রাইন গ্ল্যান্ডের নাম কি, আর সব থেকে ছোট এক্সোক্রাইন গ্ল্যান্ডের নাম কি। নেক্সট কোশ্চেন, কজ অফ মায়োপিয়া। মায়োপিয়া তোমরা জানো যে আমাদের চোখের রোগ। অনেক সময় যখন আমরা মায়োপিয়া কি, মায়োপিয়া হচ্ছে যখন আমরা দূরের জিনিসটাকে দেখতে পাই না কিন্তু কাছের জিনিসটাকে দেখতে পাই, তখন তাকে বলা হয় থাকে মায়োপিয়া। আর হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া হচ্ছে যখন আমরা কাছের জিনিসটাকে দেখতে পাই না কিন্তু দূরের জিনিসটাকে দেখতে যাই। অনেকে গোলমাল হতে পারে। দেখো সিম্পলি ঠিকঠাক মনে রাখো, হাইপার, হাইপার মানে কি অত্যাধিক রেগে যাওয়া। অত্যাধিক রেগে গেলে আমরা কি করি, কাছের মানুষের উপরে বা আমাদের যেই কাছে থাকে তাদের উপর রাগ দেখাই, ফলে তাদের ফিলিংসটাকে আমরা দেখতে পাই না। তাহলে ওখান থেকে মনে রাখবে যে হাইপার মেট্রোপিয়া। হাইপার মেট্রোপিয়া মানে হচ্ছে যে আমরা কাছের জিনিসটাকে দেখতে পাই না। তো মায়োপিয়ার ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সটাকে ইউজ করবো আমরা, সেটা হচ্ছে আমরা কনভেক্স লেন্সটাকে ইউজ করব, সরি কনকেভ লেন্সটাকে ইউজ করব। এবং হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে আমরা কনভেক্স লেন্সটাকে ইউজ করব। তো এখানে থেকে জানতে চাইছে কজ অফ মায়োপিয়া, মায়োপিয়াকে কি জন্য হয়। মায়োপিয়া হয় কারণ আমাদের যে মানে আমাদের যে লেন্স থাকে সেই লেন্সকে ওপর থেকে নিচে দুটো সিলিয়ারি পেশি দ্বারা ধরে থাকে, এবং সেই সিলিয়ারি পেশি যদি কোনো কারণে শিথিল হয়ে যায় তখন কিন্তু মায়োপিয়া হয়। তো সঠিক উত্তর হচ্ছে বি, এক্সপেনশন অফ আইবল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য ওয়ার্ড বায়োডাইভার্সিটি ওয়াজ কয়েন বাই। দেখো অপশনটা তোমরা এখান থেকে দেখো, ট্রান্সলে আর্নেস্ট হেকেল, আর্নেস্ট মেয়ার কি করেছিল, আর্নেস্ট মেয়ার সর্বপ্রথম ইকোলজি টার্মসটাকে ইউজ করেছিল। এবং ওডাম কি করেছিল, ওডাম সর্বপ্রথম কিন্তু ইকোসিস্টেমটাকে ইউজ করেছিল। বায়োডাইভার্সিটি এর উত্তর হচ্ছে WG রোজেন। তোমাদের কমেন্টে উত্তর জানাও যে ফাদার অফ ইন্ডিয়ান বায়োডাইভার্সিটি বা ফাদার অফ ইন্ডিয়ান ইকোসিস্টেমের জন্য কাকে বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ফরেস্ট হ্যাভিং নো ফ্রি এন্ট্রি বাই পিপল ইন ইন্ডিয়া। মানে ভারতের জনগণের জন্য যে ফরেস্টটা মানুষ প্রবেশ করতে পারে না, সাধারণ মানুষ, সেটাকে কি বলে, সেটাকে বলে ন্যাশনাল পার্ক। তোমরা জানো যে আহ, এটা স্ট্যাটিক জিকের প্রসেস, আমি চেষ্টা করবো কিভাবে খুব কম সময় তোমরা সমস্ত ন্যাশনাল পার্কগুলোকে মনে রাখতে পারো সেই ভিডিও নিয়ে আসা। তো ন্যাশনাল পার্কে মানুষ করতে পারে, ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে প্রবেশ করতে পারে, প্রোটেক্টিভ
ফরেস্ট যেটা আছে এটা অনেকের মধ্যে উত্তর আসতে পারে, কিন্তু প্রোটেক্টেড যে ফরেস্ট এখানে কিন্তু সাধারণ মানুষ প্রবেশ না করতে পারলেও সরকারি দপ্তরে যে মানুষগুলো থাকে তারা কিন্তু কিছু সংখ্যক মানুষ কিন্তু প্রবেশ করতে পারে। কিন্তু সঠিক উত্তর হচ্ছে রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্টের ক্ষেত্রে সাধারণ মানুষ বা সরকারের খুব মানে ভিভিআইপি পার্সন না হলে সাধারণত প্রবেশ করতে পারে না। তাও একসাথে তাদের লিমিট থাকে ম্যাক্সিমাম ৩ থেকে ৪ জন। Second question, in which substance interface is DNA double? কোন দশায় যে আমাদের যে জানো যে আমাদের ৪ খানা আমাদের যে আ মাইটোসিস যে দশা হয় থাকে সে মাইটোসিস দশার আগে টোটাল ৪ টে ফেজ হয়। G1 দশা হয়, S দশা হয়, G2 দশা হয় এবং সবার ১ম এ থাকে G0, তারপর থাকে G1, তারপর থাকে S এবং তারপর থাকে G2 এবং তারপর থাকে মাইটোসিস। তো এই যে গোটা যে দশাটা যার মধ্যে G0 যখন মাইটোসিস ফেজটাকে ১ম বার শুরু করে থাকে, G1 তারপর থাকে S দশা। S দশার ক্ষেত্রে নাম শুনে মনে হয় কি A is equal to synthesis। আর G2 দশা কি করে? না G2 দশা করে যে তোমার মাইটোসিস যে ডিভিশন এ যাচ্ছে তার আগে সেলকে আরেকবার তৈরি করার কাজটাকে থাকে G2। অর্থাৎ টোটাল আমরা ৪ টে যে ফেজ সে ৪ টে ফেজের সম্পর্ক জানলাম। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আমাদের S। নেক্সট কোয়েশ্চেন, দ্য রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট ইউজড ইন হার্ট পেসমেকার। সেটা সবাই যেন বলতে পারবে যে স্যার এটা ইউজ করা হবে প্লুটোনিয়াম। কিন্তু ব্যাপার আছে এখানে থাকে ইউরেনিয়াম ইউজ করা আছে। আর ইউরেনিয়াম কোথায় ইউজ করা হয় বলতে পারবে? ইউরেনিয়াম ইউজ করা হচ্ছে যে আমাদের যে অ্যা নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর, সে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ক্ষেত্রে কি হয়? না ফিশন ইউজ করা হয়ে থাকে। ফিশন ইউজ করা হয় কেন? এটা তোমাদেরকে একটা ছোট্ট একটা নোট দিয়ে দেবো। তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। ওখানে বলে দেবো দেখবে তোমাদের। আমাদের যে ইউরেনিয়াম থাকে মেইনলি আমরা মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে ইউজ করি সেটা হচ্ছে 92U-239। ওখান থেকে যখন আমরা আলফা পার্টিকেলটাকে যখন ভাঙি, আলফা পার্টিকেল ভাঙলে কি হয়? না দুটো আমাদের প্রোটন বেরোয় এবং তার সাথে, সাথে কিন্তু ৪ টে কিন্তু নিউটন নাম্বার বেরিয়ে যায়। যার প্রভাবে কিন্তু মাস নাম্বার as well as আমাদের পারমাণবিক সংখ্যার দুটোরই কিন্তু পরিবর্তন ঘটে এবং তারপর ওই যে ইউরেনিয়াম থেকে পরবর্তীকালে প্লুটোনিয়ামে পরিবর্তিত হয় এবং তারপরে লাস্ট অব্দি গিয়ে কিন্তু লেটে কনভার্ট হয়। এটা মনে রাখবে এটা কিন্তু WBCS এর কোয়েশ্চেন যে ইউরেনিয়াম ২৩৯ মানে ভাঙতে, ভাঙতে গিয়ে লাস্ট অব্দি কোথায় গিয়ে শেষ হয় সেটা মনে রাখবে কিন্তু লেট। তো এই ছোট্ট, ছোট্ট কোয়েশ্চেন গুলো কিন্তু তোমরা নোট করে রাখবে। এগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য পাওয়ার হাউস অফ সেল। দ্য পাওয়ার হাউস অফ সেল এটা সবাই জানো যে মাইটোকন্ড্রিয়া বলা হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি কারেন্সি বা এনার্জি কারেন্সি হিসেবে কোন টোকেনকে ইউজ করা হয়? যেমন তুমি দোকানে গেলে যেমন টাকা দাও, সেই টাকা যেমন একটা টার্মস একটা কয়েন হিসেবে ইউজ করা হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে এনার্জি যে কয়েনটাকে ইউজ করা হয় সেটাকে বলা হয়ে থাকে এটিপি। নেক্সট কোয়েশ্চেন, ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ। ট্রান্সজেনিক ক্রপ বলতে কি বোঝো? ট্রান্সজেনিক ক্রপ বলতে বোঝায় যে সমস্ত ক্রপের মধ্যে আমরা বায়োকেমিক্যাল বা বায়োলজিক্যাল অ্যাসপেক্ট ঘটিয়ে তার মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা, শস্যের পরিমাণ বাড়ানো এই সমস্ত জিনিস যেগুলো করি তাকে বলা হয় থাকে ট্রান্সজেনিক ক্রপ। এই ট্রান্সজেনিক ক্রপ সর্বপ্রথম 1983 তে করা হয়ে থাকে এবং যেটার নাম হচ্ছে বিটি টোবাকো। তারপর আবার বিটি কটন ইউজ করা হয়েছিল। তোমাদের কমেন্ট বক্সে আরো একটা কাজ রইলো, কটন কোন ধরনের মৃত্তিকাতে ভালো হয় এবং ভারতের কোন অংশে আমরা এই ধরনের মৃত্তিকাকে দেখতে পাই? নেক্সট কোয়েশ্চেন, হুইচ পার্ট অফ হিউম্যান আই হ্যাজ দ্য ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? তোমরা এটা বলে দিতে পারবে এটা লেন্স, কিন্তু ব্যাপার হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলতে বোঝায় যে কোনো একটা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ পাই সেই মাধ্যমে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে জানতে চাইছি তার সেই মাধ্যমে গতিবেগটা কত সেটাকে বলা থাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর ভিত্তি করে কিন্তু কোনো বস্তু ভিজিবল কতটা হবে বা ভিজিবল হবে না তার উপরে কিন্তু নির্ভর করে। কারণ তোমরা জানো যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমাদের লেন্স এবং গ্লিসারিনের ক্ষেত্রে কিন্তু একই। দ্যাটস ওয়াই আমরা যদি কোনো লেন্সকে কোনো গ্লিসারিনের মধ্যে প্রবেশ করি তাহলে কিন্তু সেটা অদৃশ্য হয়ে যায়। এটাও কিন্তু তোমরা নোট করে রাখবে। নেক্সট কোশ্চেনের দিকে যাই। এলিজা টেস্ট। এলিজা টেস্ট কিসের জন্য ইউজ করা হয় থাকে? তোমরা জানো এলিজা টেস্টের ফুল ফর্ম কি? এটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসে। এনজাইম লিঙ্কেড ইমিউনোসরবেন্ট অ্যাসে। এলিজা টেস্ট আমরা যখন এমএসসি তে পড়েছিলাম তখন এই এলিজা টেস্টটা কিন্তু আমাদেরকে করতে হয়েছিল। এলিজা টেস্টটা কি হয়েছে না? এলিজা টেস্টে ইউজ করা থাকে এইচআইভি বা এইডসটাকে জানার জন্য। নেক্সট কোয়েশ্চেন, আর বেশি কোয়েশ্চেন নেই। আ আজকের মতো একটা পার্টে খুব বেশি কোয়েশ্চেন রাখবো না, কারণ তোমাদের মাথায় সেটা হেভি হয়ে যাবে। কারণ অনেক ছোট্ট, ছোট্ট তোমাদেরকে ডিটেইলস জানছি যত নাম্বার অফ কোয়েশ্চেনটা কম হবে, কিন্তু অনেক ভেতরে যে ডিটেইলস গুলো দিচ্ছি সেগুলো কিন্তু নোট করে রাখবে। দ্য ভিটামিন হুইচ হেল্পস ক্লটিং ইন ব্লাড। ব্লাড ক্লটিং এ সাহায্য করে কে? সেটা সবাই বলতে পারবে। ভিটামিন কে?
কমেন্টে আরেকটা উত্তর দিতে হবে তোমাদের, কোন ভিটামিনকে আমরা অ্যান্টি স্টেরাইল হরমোন হিসাবে বলা হয় থাকে। লাস্ট কোশ্চেন আজকে, হুইচ মেটাল ইজ প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন? হিমোগ্লোবিনের মধ্যে তোমরা জানো যে লোহা থাকে এবং আয়রন, এফি, এবং সেই এফি কারণের জন্য কিন্তু আমাদের O2 সাথে বাইন্ড করে, এবং হিমোগ্লোবিন কি করে না, সেই হিমোগ্লোবিনের মাধ্যমে আমাদের মধ্যে যে অক্সিজেন যে পরিমাণটা কোষে কোষে পৌঁছে যায় কারণ করে থাকে আমাদের কিন্তু আরবিসি, এবং আরবিসির মধ্যে থাকা হিমোগ্লোবিন এবং হিমোগ্লোবিনের মধ্যে থাকা আমাদের লোহা। অ্যাকচুয়ালি আরবিসির যে শেপটা বাইকনভালভ করা হয় থাকে এই কারণে, বা দ্বি-উত্তল করা হয় এই কারণে, যাতে বেশি পরিমাণে অক্সিজেন কিন্তু ক্যারি করতে পারে। তো আজকে এতটাই থাকুক। নেক্সট পার্টে আমি আরো বাকি কোয়েশ্চেন গুলোকে তোমাদের সামনে তুলে ধরবো, এবং তার সাথে, সাথে ছোট্ট, ছোট্ট যে টপিক, যে কোয়েশ্চেন গুলোকে তোমাদের সামনে, উত্তরগুলোকে তোমাদের সামনে আনছি, সেগুলোকে কিন্তু খাতায় নোট করে রাখবে, নয়তো এই প্রিভিয়াস এর কোয়েশ্চেন করে কোনো লাভ হবে না। তো যারা চ্যানেলে ১ম বার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।